যে হারে কর্মস্থলে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং খুব মর্মান্তিক। দুই, একইভাবে যে হারে শিশু শ্রমিকের সংখ্যা বেশ কিছু ক্ষেত্রে বেড়ে চলেছে। হতে পারে লেবার কোড চালুর আগে থেকেই 2014 সাল থেকেই এটা নরেন্দ্র মোদী সরকারের এটা একটা দিক যে এই অংশটাকে কোনো রকম ভাবেই পাত্তা দেওয়ার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই, শ্রমিক কর্মচারীদের সাথে আলোচনার প্রয়োজন নেই। ইজ অফ ডুইং বিজনেস যেমন সরকার মনে করছে সেরকম সরকার করবে। আমরা এটা দেখছি যে এই সরকার আসার পর যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছিল বা যে প্রত্যাশা রেখেছিল সরকার সম্পর্কে বিগত 15 বছরের অভিজ্ঞতায় তার ধারে কাছে এখনো যায়নি। ধারে কাছে শুধু যাওয়া নয়, পাল্টা যে আক্রমণ, আঘাত, বুলডোজিং, উচ্ছেদ যেটা করেছে এটাতে মানুষ ফুঁসছে। এক এক ধরনের জীবিকার এক এক ধরনের যন্ত্রণা, অসুবিধা, মালিকদের সাথে দাবি দেওয়ার যে ধরন ধারণ সেগুলো পৃথক পৃথক থাকে কম বেশি, কতগুলো ক্ষেত্রে একরকম, যেমন বোনাস আইন, যেমন ন্যূনতম মজুরি আইন। এই দুটো আইন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় ভেস্তে গেছে বলা যায়। একটা বিশাল অংশের মহিলারা তারা এখনো পর্যন্ত পায়নি, তারা ক্ষোভে ফুঁসছে। মিড ডে মিল থেকে এখানকার রান্না বা পরিবেশনের যে সকল কর্মীরা দীর্ঘকাল থেকে কাজ করছে তাদেরকে সরিয়ে দিয়ে ওখানে হচ্ছে গিয়ে এসব ধর্মীয় সংস্থা, এনজিও তাদেরকে ঢুকিয়ে দেওয়া, এটা করছে। স্মার্ট মিটারকে কেন্দ্র করে মানুষ একটা আশঙ্কায় আছে। আমাদের রাজ্যের যে সরকারি জমি সম্পদ সেগুলো থেকে সমস্ত এনক্রোচমেন্টের নাম করে খালি করে দিয়ে সেগুলো বিগ হাউসকে তুলে দেওয়া, বিগ হাউসের যে সাপ্লাই চেন তাদেরকে এনে দেওয়া। ফলে এদের ভিতরে ধারাবাহিকভাবে গত 3 মাস থেকে আমরা এই জিনিসটা নিয়ে ক্ষেত্রভিত্তিক লেগে আছি। গণশক্তি ডিজিটালের পর্দায় আপনাদের স্বাগত। আগামী 10 আগস্ট গোটা রাজ্য জুড়ে জেল ভরো কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সিআইটিইউ সহ অন্যান্য বামপন্থী সংগঠনগুলির পক্ষ থেকে। শ্রমিক সংগঠন, ক্ষেতমজুর সংগঠনও এর মধ্যে যুক্ত রয়েছে। এই কর্মসূচির বিষয়ে আজকে আমরা জেনে নেব সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল আলমের থেকে। জিয়াদা, আপনাকে স্বাগত। প্রথমে এই বিষয়টা আপনার থেকে জেনে নেওয়া যে এই যে 10 তারিখের প্রোগ্রাম, এই প্রোগ্রামটা কি কি দাবিকে সামনে রেখে আপনারা করছেন? প্রথমত এটা হচ্ছে সারা দেশ জুড়ে মূলত সেটা আমাদের দেশে প্রথাগতভাবে স্বাধীনতার পর থেকে প্রতি বছর একবার, যেটা ইন্ডিয়ান লেবার কনফারেন্স বলা হয়, প্রধানমন্ত্রী সেই এটাতে থাকেন, সম্মেলনটাতে থাকেন। 15 সাল থেকে উনি থাকছেন না। এটা একটা বিভ্রাট ঘটছে। ফলে দেশের যে উৎপাদন পরিষেবা ক্ষেত্রে তার বিভিন্ন অংশে শ্রমজীবী মানুষ যারা, প্রফেশনালস যারা, তারা কোথায় কি অবস্থায় থাকছে না থাকছে সরকারি বেসরকারি ক্ষেত্রে, এটা আলোচনার কোনো জায়গা সেই অর্থে হচ্ছে না। ট্রাইপার্টাইট যে কমিটিগুলো ইন্ডাস্ট্রি ভিত্তিক এবং সার্ভিস সেক্টর ভিত্তিক, সেগুলো ফরমেশন ঠিক মতো হচ্ছে না, তারও মিটিং হচ্ছে না। ফলে দেশের শ্রমজীবী মানুষ সংখ্যাটা নাই করে সমস্ত ক্ষেত্র ধরলে প্রায় 80 কোটি, যার ভিতরে 90% বেশি হচ্ছে গিয়ে খানিকটা অসংগঠিত আকারে দেশের নিয়ম কানুন, তাদের অধিকার প্রাপ্য, এই সব কিছু মিলিয়ে। ফলে এটা যে কি ভয়ঙ্কর একটা ভিসুভিয়াস অবস্থা তৈরি করছে সেটা দুটি ইনস্ট্যান্স থেকে বোঝা যায়। একটা হচ্ছে গিয়ে যে হারে কর্মস্থলে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং খুব মর্মান্তিক। দুই, একইভাবে যে হারে শিশু শ্রমিকের সংখ্যা বেশ কিছু ক্ষেত্রে বেড়ে চলেছে। আর সেটা হলো গিয়ে, এটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে হঠাৎ করে বিভিন্ন সেক্টরে একটা হচ্ছে মানে আগুনের মতো জ্বলে উঠছে শ্রমিক কর্মচারীরা, মানে তাদের ক্ষোভ বিক্ষোভে ফেটে পড়ছে। তখন গিয়ে সরকারকে সেখানে হস্তক্ষেপ করতে হচ্ছে এবং সেটাকে আইন শৃঙ্খলার
বিষয় হিসাবে যুক্ত করছে। ফলে এটা সঠিক না। শিল্প সম্পর্ক যেটা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, সেটাকে প্রতিনিয়ত ফলো আপ করতে হয়। হতে পারে লেবার কোড চালুর আগে থেকেই 2014 সাল থেকেই এটা নরেন্দ্র মোদী সরকারের এটা একটা দিক, যে এই অংশটাকে কোনো রকম ভাবেই পাত্তা দেওয়ার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই, শ্রমিক কর্মচারীদের সাথে আলোচনার প্রয়োজন নেই। ইজ অফ ডুইং বিজনেস যেমন সরকার মনে করছে সেরকম সরকার করবে। সরকার মনে করলে হচ্ছে প্রোডাক্টিভিটি লিঙ্কড ইনসেন্টিভ দেবে মালিকদেরকে। সরকার মনে করলে বিভিন্ন ক্ষেত্রে ঢালাও ঢেলে দেবে বড় বড় সব বিগ সাইজ কর্পোরেটদেরকে জনগণের টাকা বিনা পয়সায় আমাদের রাষ্ট্রায়ত্ত কলকারখানার সম্পদকে তুলে দেবে, জমি জায়গা পাহাড় পর্বত বালি জল তুলে দেবে। এটা আলোচনার এজেন্ডাতে রাখতে চান না, হতে পারে। ফলে 10ই আগস্ট যে সত্যাগ্রহ এবং জেল ভরো, এটা সারা দেশব্যাপী এবং আমাদের দেশের প্রাথমিক ক্ষেত্রের যে উৎপাদকরা অর্থাৎ কৃষক, কৃষি শ্রমিক, তার সাথে যুক্ত যে ব্যবসায়ী, কৃষক মান্ডির যে সকল মানুষজন এবং এই কৃষি পণ্যের যে সাপ্লাই চেনে যারা যুক্ত আছেন সেই অংশ। দ্বিতীয় হচ্ছে গিয়ে শিল্প এবং পরিষেবা ক্ষেত্রের উৎপাদনী ব্যবস্থার সাথে যে শৃঙ্খল যুক্ত আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র গৃহভিত্তিক সেখান থেকে শুরু করে হচ্ছে গিয়ে মাঝারি বড় সরকারি বেসরকারি সবটাই এর সাথে এই বিক্ষোভে তারা নামছে। এবং আশা করা যায় সারা দেশে নাই নাই করে হলেও প্রায় 30 থেকে 35 কোটি শ্রমজীবী মানুষ 10 তারিখে অংশগ্রহণ করতে যাচ্ছে। আমাদের রাজ্যে জেলার একাধিক স্থানেও হবে, আবার জেলায় একটি ক্ষেত্রেও হবে। কারণ আমরা এটা দেখছি যে এই সরকার আসার পর যে প্রত্যাশা নিয়ে মানুষ ভোট দিয়েছিল বা যে প্রত্যাশা রেখেছিল সরকার সম্পর্কে বিগত 15 বছরের অভিজ্ঞতায়, তার ধারে কাছে এখনো যায়নি। ধারে কাছে শুধু যাওয়া নয়, পাল্টা যে আক্রমণ, আঘাত, বুলডোজিং, উচ্ছেদ যেটা করেছে, এটাতে মানুষ ফুঁসছে। ফলে আমাদের রাজ্যে সমস্ত অংশের মানুষের কাছে ফ্রম আইটি গিগ টু কৃষি শ্রমিক, চা বাগান, চটকল, কয়লা, ইঞ্জিনিয়ারিং, স্কিম ওয়ার্কার্স, বিড়ি, জড়ি, ইটভাটা, নির্মাণ, সমস্ত ক্ষেত্রেই শ্রমিকদের কাছে আমাদের আহ্বান যে কেন্দ্রীয় সমস্ত যে শ্রমিক সংগঠন এবং আমাদের দেশের যে লড়াকু কৃষকদের মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা, তারা সমাজের অন্যান্য অংশের মানুষের কাছেও আমাদের আহ্বান। সম্প্রতি আমাদের দেশের ছাত্র সমাজ, যুব সমাজ এটা প্রমাণ করেছে যে ঘুরে দাঁড়ালে, রুখে দাঁড়ালে, একসাথে দাঁড়ালে, শান্তিপূর্ণভাবে সংবিধান সম্মতভাবে প্রোটেস্টে দাঁড়ালে, তাকে যদি আমি ডিফাই করি, তার অন্যায়টাকে সেটাকে রূপায়ণ করতে না দিই, তাকে যদি আমি ব্লকেড করতে পারি, তাহলে সে রিট্রিট করতে বাধ্য। ফলে এই যে করে দেখানোর যেটা নতুন প্রজন্ম দেখিয়েছে, এটাকে আমরা স্যালুট জানাচ্ছি। আশা করি তারা এবং অন্যান্য অংশের মানুষ এই জেল ভরো সত্যাগ্রহ কর্মসূচিতে সামিল থাকবে। আমাদের রাজ্যে এই কর্মসূচিকে কেন্দ্র করে সিআইটিউর পক্ষ থেকে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে? গত 3 মাস যাবত প্রতিটি সেক্টরে একদম নিচের স্তরে এক এক ধরনের জীবিকার
এক এক ধরনের যন্ত্রণা, অসুবিধা, মালিকদের সাথে দাবি দেওয়ার যে ধরন ধারণ সেগুলো পৃথক পৃথক থাকে কম বেশি। কতগুলো ক্ষেত্রে একরকম, যেমন বোনাস আইন, যেমন ন্যূনতম মজুরি আইন। এই দুটো আইন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রায় ভেস্তে গেছে বলা যায়। ন্যূনতম মজুরি আইন সঠিক সময়ে রাজ্য সরকার যে সঠিক পদ্ধতিতে 2700 ক্যালোরি ধরে, যে 72 গজ কাপড় ধরে, তার উপরে ভিত্তি করে বাড়ি ভাড়ার যে 5% এবং 20% ফুয়েল যে খরচা হয়, এবং তার উপরে 25% তার যা সোশ্যাল কালচারাল এক্সপেন্সেস সবটা ধরে যেটা করা হয়, সেই অ্যাক্রয়েডের ফর্মুলা ধরে বা 1992 এর রেপটাকস যে কোর্টের, সুপ্রিম কোর্টের যে আদেশ, সেটা ধরে আমাদের রাজ্য সরকার করে না। দেশের বেশিরভাগই রাজ্য সরকার সেটা করে না। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারটাতে মাথাও ঘামায় না, অথচ এটা আমাদের দেশের মিনিমাম ওয়েজ অ্যাক্টের সাথে যুক্ত। এমনকি তারা সংশোধনও করে না, যেটা সম্প্রতি নয়ডা, গাজিয়াবাদ থেকে শুরু করে বিস্তীর্ণ উত্তর ভারতে গোবলয়ে যেটা বিক্ষোভ, ক্ষোভ, আগুন জ্বলে উঠলো এবং সরকারকে এক দফায় 6000, 8000, 10,000 করে বাড়াতে হলো। হ্যাঁ, আমাদের রাজ্যে আমরা সমূহ গুরুত্ব দিচ্ছি, কারণ আমাদের রাজ্যের উঠতি বয়সী যে শ্রমিকরা, তাদের একটা বড় অংশ ঠিকা শ্রমিক হিসাবে, ঠিকা কর্মচারী হিসাবে সরকারি বেসরকারি দপ্তরে একটা বিশাল বাহিনী কাজ করছে। সরকার বাজেটে বিভিন্ন অংশের ক্ষেত্রে খানিকটা বৃদ্ধি ঘটালেও তাদের মজুরি, বেতনে বা ডিএর ক্ষেত্রে, কিন্তু এই অংশ সম্পর্কে কোনো কথা বলছে না। ইতিমধ্যে কতগুলো ক্ষেত্রে আমরা দেখছি এদের কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা অন্যায়। আমরা প্রত্যেক ক্ষেত্রে নিচের দিকে এদের লিস্ট তৈরি করছি। আমরা এটা ভুলে যাব না যে তারা 15 বছর কাজ দেওয়ার পর, 10 বছর, 20 বছর কাজ করার পর তাদেরকে ওই সকল সরকারি অধিকৃত সংস্থা বা বেসরকারি ক্ষেত্র থেকে তাদেরকে বার করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও বার করে দেওয়ার ক্ষেত্রে খুবই নোংরামি করা হচ্ছে। জাত, ধর্ম, ভাষা, দলিত ইত্যাদি ইত্যাদি, এইগুলো যেমন ভাবে উচ্ছেদ হচ্ছে দুর্বল অংশটা, তেমনি ভাবে কাজের ক্ষেত্রেও এই ধরনের জিনিসপত্র এগুলো হচ্ছে। ফলে ঠিকা শ্রমিক আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা বড় ইস্যু। তাদেরকে ধরেও আমরা আলাদাভাবে ডিল করছি। শ্রমিকদের একটা বড় অংশ ভোটার লিস্টে তাদের নাম বাদ গেছে, এবং সেটা মূলত মহিলা শ্রমিক, এবং তারা তাদের যে সরকারি অন্যান্য প্রাপ্য সেটা থেকেও তারা সম্প্রতি দেখা যাচ্ছে বঞ্চিত হচ্ছে। এই অন্যায়টা আমরা মেনে নেব না, কোনোভাবেই মেনে নেব না। এক তো তাদের নাম দ্রুত তুলতে হবে, আর নাম ভোটার লিস্টে আছে কি নেই তার সাথে অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত নয়, কেন সবটাই অ্যাডজুডিকেশনে আছে, একটা দীর্ঘ প্রক্রিয়ায় আছে। এগুলো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। যেটা হয়েছে সেটা অন্নপূর্ণ যোজনায় একটা বিশাল অংশের মহিলারা তারা এখনো পর্যন্ত পায়নি, তারা ক্ষোভে ফুঁসছে। মিড ডে মিল থেকে এখানকার রান্না বা পরিবেশনের যে সকল কর্মীরা দীর্ঘকাল থেকে কাজ করছে, তাদেরকে সরিয়ে দিয়ে ওখানে হচ্ছে গিয়ে এসব ধর্মীয় সংস্থা, এনজিও তাদেরকে ঢুকিয়ে দেওয়া, এটা করছে। স্মার্ট মিটারকে কেন্দ্র করে মানুষ একটা আশঙ্কায় আছে। আমাদের রাজ্যের যে সরকারি জমি সম্পদ, সেগুলো থেকে সমস্ত এনক্রোচমেন্টের নাম করে খালি করে দিয়ে সেগুলো বিগ হাউসকে তুলে দেওয়া, বিগ হাউসের যে সাপ্লাই চেন তাদেরকে এনে দেওয়া। ফলে এদের ভিতরে ধারাবাহিকভাবে গত 3 মাস থেকে আমরা এই জিনিসটা নিয়ে ক্ষেত্রভিত্তিক লেগে আছি। জুট ইন্ডাস্ট্রি, দ্য অনলি ইন্ডাস্ট্রি যার 1 কেজি জুট মানে পড়ে থাকে না, এতটুকু ন্যূনতম হচ্ছে গিয়ে প্রোডাক্ট পড়ে থাকে না। সিঙ্গেল বায়ার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই রকম একটা সেক্টরের একটা কারখানা কেন বন্ধ থাকবে? কিসের জন্য বন্ধ থাকবে? চাষিরা পাটের দাম ভালো পেলে সবচেয়ে আগ বাড়িয়ে এসে তারা আরো বেশি পরিমাণে পাট চাষ করবে। ফলত পাট চাষি
এবং চটকল মালিক, এই দুয়ের ভিতরে যে লিঙ্ক, সাপ্লাই লিঙ্কটাকে যদি ঠিক করে দিতে পারে, কেন বাংলাদেশের পাটের উপর নির্ভর করবে ভারতবর্ষ? আজকের দিনের এই অস্থির যে ডিসরাপশন পরিস্থিতি তৈরি হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, ফলে এটা নিয়ে আমরা দীর্ঘকাল চট শ্রমিকদের সাথে আলোচনা করছি এবং রাজ্যের যে 18টা-17টা মতো চটকল বন্ধ আছে সেগুলো খোলা, 27-28টা 300-র উপরে চা বাগানের ভিতরে 27-28টা চা বাগানের মালিকানা তৃণমূলের আমলে খুব গন্ডগোল হয়ে আছে, যাকে তাকে নিয়ে গিয়ে সব ঢুকিয়েছে, ওই যে যারা চিটফান্ড এসব ঢুকে আছে। এগুলো নিয়ে গত সপ্তাহে সমস্ত চা বাগানের শ্রমিকরা সামিল হয়ে তারা সরকারকে একটা জানান দিয়েছে, নোটিশ দিয়েছে যে তাদের মজুরি, তাদের বাস্তুভিটা, তাদের বিভিন্ন প্রাপ্য, সেগুলোকে নিয়ে আগের সরকার ছিনিমিনি খেলেছে। এই সরকার যাতে দ্রুত এইসব বাগান টাগান খোলে এবং আমাদের দেশের চা শিল্পটাকে এগোতে সাহায্য করে। চাষি যারা ক্ষুদ্র, সেই সংখ্যাটাও উত্তরবঙ্গে কম না, তাদেরও একটা ওখানকার অর্থনীতিতে বিশাল অবদান আছে, তাদেরকে কিভাবে নিতে পারে, এগুলো বাজেটে কিছু অ্যাড্রেসড হয়নি, না সেন্ট্রাল বাজেটে না স্টেট বাজেটে, এগুলো কিছু অ্যাড্রেসড হয়নি। সেসব এলাকার লেখাপড়া, শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, সেগুলো সব নিচের দিকে চলে যাচ্ছে এবং মূলত শ্রমিক অধ্যুষিত এলাকায় দেখা যাবে পড়াশোনা, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বিদ্যুৎ, পানীয় জল, এগুলো নিচের দিকে চলে যাচ্ছে সত্যি বলতে। ফলে এগুলো জনজীবনের খুব জীবন্ত জ্বলন্ত সমস্যা। নদী ভাঙন, বন্যা, এক একটা বন্যায় এক একটা এলাকায় এক যে বিধ্বংসী চেহারা নিচ্ছে, সেটা খুব দুঃখজনক ঘটনা সম্প্রতি ঘটে গেছে। সেসব বাড়িতে আমরা গেছি, আমাদের টিম গেছে, আলোচনা করেছে। চা বাগানের এই দুর্দশা কম মজুরির কারণে, সেটা ন্যূনতম মজুরিতে না আসার কারণে সেখানকার শ্রমিকরা বাগানের কাজ ছেড়ে ওইসব টানেলে গেছে। তো এনএইচপিসির মতো সংস্থা সেসব ট্রেন্ড ওয়ার্কার না নিয়ে এইসব ওয়ার্কারদেরকে টানেলে ঢুকিয়ে দিচ্ছে এবং যারা মারা গেল একটাও কোনো ট্রেন্ড নেই। তার মানেটা কি? এগুলোকে তাদেরকে হচ্ছে গিয়ে ওই মিথেনের যে মৃত্যুকূপ তার ভিতরে ঢুকিয়ে দেওয়া, এগুলো এনএইচপিসির মতো। এনএইচপিসির দপ্তরে যিনি মন্ত্রী, এনার্জি দপ্তরে যিনি মন্ত্রী, জলসম্পদ দপ্তরে যিনি মন্ত্রী, হ্যাঁ, তিনি এখনো পর্যন্ত কি ভূমিকা নিয়েছেন এক্ষেত্রে? সেই দপ্তরে বড় বড় আধিকারিকরা কি ভূমিকা নিয়েছেন? খালি 5 লাখ টাকা 10 লাখ টাকা মুখ্যমন্ত্রী দিয়ে এলেন, কি এনএইচপিসি কি দিল তাই দিয়ে তো এগুলো সমাধান হয় না। এর আগেও তো হয়েছে উত্তরাখণ্ডে। ফলে এটা খুব অমানবিক একটা দিকে চলে গেছে। ফলে সমস্ত ক্ষেত্র ধরেই প্রিপারেশন চলছে, স্কিম ওয়ার্কাররাও ফুঁসছে। আশা করি সরকার 10 তারিখে একটা নোটিশ পাবে, ভালো রকম ভাবে তাদেরকে কাউন্ট করতে হবে এবং নিশ্চয়ই তারা সম্প্রতি দিল্লি এবং সারা দেশে কলকাতা সহ ছাত্রদের যে আন্দোলন, সেটা থেকে একটা সিগন্যাল পেয়েছে। ফলে রাজ্যে জিতেই বিধানসভায় চেঁচামেচি করে পরিস্থিতির পরিবর্তন হবে না। চাষি, শ্রমিক, খেটে খাওয়া মানুষ যদি সুস্থভাবে বাঁচার পরিবেশ পায়, রাজ্য এগোবে, অগ্রগতি ঘটবে। শিল্প, পরিষেবা, চাষবাস, কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের রাজ্য থেকে মাইগ্রেশনে যাওয়ার সংখ্যা কমবে এবং সেগুলো প্রয়োজন, সেগুলো আমাদেরকে করতে হবে। আপনারা শুনলেন এতক্ষণ সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক, তিনি জানালেন যে গত 3 মাস ধরে এই যে কর্মসূচি 10 আগস্টে সেই কর্মসূচির প্রস্তুতি চলেছে এবং বিভিন্ন সেক্টর ধরে, বিভিন্ন ক্ষেত্র ধরে এই প্রস্তুতি চালিয়েছে সিআইটিইউ এবং আগামী 10 তারিখ রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে যে একটা আলটিমেটাম দেওয়া হবে সে বার্তাও তিনি দিয়েছেন। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে।
আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।